হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো, আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা কথা বলবো দ্য মিস্টিরিয়াস কেস অফ রুম নাম্বার 108। এই কেসটা এতটাই মিস্টিরিয়াস, পুলিশ কোনো ক্লুই পায়নি যেই ক্লু দিয়ে কিনা এই কেসটাকে সলভ করবে। স্টিল নাও এই কেসটা এখনও আনসলভড, আর এই কেসটা সলভ করার মতো কোনো ইনফরমেশান আজ অবধি পাওয়া যায়নি। কে মার্ডার করেছিল, কে কল দিত লোকটাকে, কোনো ধরনের কোনো একটা ক্লু আজ অবধি সেই রুম থেকে পাওয়া যায়নি। আমেরিকার একটা শহর ক্যানসাস নামক প্রেসিডেন্ট নামক একটা হোটেলে 2 জানুয়ারি 1935 সালে রোনাল্ড নামক একটা লোক হোটেলে উঠে থাকার জন্য, বাট একটা পয়েন্টের বিষয় ছিল, সেটা হলো তার সাথে কোনো লাগেজ, সুটকেস বা কিচ্ছু ছিল না যেটা একটা লোক হোটেলে থাকার জন্য নিয়ে আসতে পারে। আরেকটা আজব বিষয়, রোল্যান্ড 10 নম্বর ফ্লোরের সর্বশেষ নাম্বার রুমটাকে যায় আর তাকে ম্যানেজার 1086 নামের রুমটা দেয়। হোটেলের বেল বয় কিছু আজব জিনিস লক্ষ্য করে, যেমন রোল্যান্ডের মাথার পাশে একটি ডকুমেন্টের চিহ্ন ছিল যেটার কোনো চুল ছিল না, আর তার একটা কান খুব অস্বাভাবিকভাবে মোড়ানো ছিল। কোনো স্বাভাবিক মানুষের কান ওভাবে মোড়ানো থাকতে পারে না। একটি বেল বয়ের সাহায্যে তাকে তার রুমে পৌঁছানো হয়, আর রুমে পৌঁছানোর সাথে সাথেই সে তার পকেট থেকে একটা ব্রাশ, একটা টুথপেস্ট এবং একটি চিরুনি সাইড টেবিলে রাখে। রোল্যান্ডকে রুমে পৌঁছে দেওয়ার পরে যখন বেল বয়টি রুম থেকে বেরোতে থাকে, তখন রোল্যান্ড বলে জানি সে দরজাটাকে বন্ধ না করে, তার একজন ফ্রেন্ড তার সাথে দেখা করতে আসবে। এবং বেল বয় ঠিক সেই কাজটাই করে যেই কাজটা রোল্যান্ড তাকে করতে বলেছিল। সে ডোরটাকে পুরোপুরিভাবে বন্ধ না করে রুম থেকে চলে যায়, এবং কিছুক্ষণ পর ওই হোটেলেরই একজন মেয়ের, তার নাম ছিল মেরি, সে আসে রোল্যান্ডের রুমটাকে ক্লিন করার জন্য। সে যখন রুমে ঢুকে ক্লিন করার জন্য, তখন দেখে পুরো রুম অন্ধকার, শুধুমাত্র বেডের পাশে একটি সাইড ল্যাম্প ছাড়া সব লাইট অফ করা, এবং রোল্যান্ড একটি কর্নারের চেয়ারে যেয়ে চুপচাপ বসে রয়েছে। তার মুখে কোনো শব্দ নেই, কোনো এক্সপ্রেশন নেই, সে জাস্ট চুপচাপ ওখানে বসে রয়েছে। মেরি কোনো কথা না বলে রুমটাকে চুপচাপ পরিষ্কার করে রেখে চলে যায়, এবং সেই ব্যাপারটাকে খুব উইয়ার্ড ভাবে নেয়। একটা মানুষ কেন শুধু একটা টেবিল ল্যাম্প জ্বালিয়ে বসে থাকবে? তার প্রায় 1 ঘন্টা পরে মেরি তাকে ফ্রেশ টাওয়াল দেওয়ার জন্য আসে, এবং দেখে এবার রোল্যান্ড বিছানায় শুয়ে আছে এবং এক দৃষ্টে ছাদের দিক তাকিয়ে আছে, এবং সাইড টেবিলে লেখা, রন আমি বাইরে যাচ্ছি, আমি 15 মিনিটের মধ্যে ফিরে আসব, আর তুমি আমার অপেক্ষা করো। তারপরের দিন মেরি যখন আবার ফ্রেশ টাওয়াল দেওয়ার জন্য এবং রুম পরিষ্কার করার জন্য রোল্যান্ডের রুমে যায়, সে দেখে রুমটাকে বাইরে থেকে লক করা। সে অনেকবার টোকা দেয়, কিন্তু কেউ যখন দরজা খোলে না, তখন সে সেই রুমেরই ডুপ্লিকেট চাবি দিয়ে রুমটাকে খুলে ঢুকে দেখে যে রোল্যান্ড চুপচাপ দেয়ালের দিক মুখ করে বসে রয়েছে। যখন ম্যারি তার রুমটাকে পরিষ্কার করা শুরু করে, তখন সেই সময় একটি টেলিফোনে ফোন আসে, এবং রোল্যান্ড সেই ফোনটাকে ধরে এবং বলে, ডন আমার খিদে নেই, আমি খেয়ে নিয়েছি, তুমি আমার জন্য কোনো টেনশন করো না। কথা বলা শেষ করে সে পুনরায় দেয়ালের দিক মুখ করে আবার বসে থাকে, এবং মেরি এই সব দেখে বেশ ভয় পেতে শুরু করে। সে জলদি তার রুমটাকে পরিষ্কার করে তাড়াতাড়ি করে রুম থেকে চলে যায় এবং রুমটাকে বন্ধ করে দেয়। তার কিছুক্ষণ পরে মেরি আবার ফ্রেশ টাওয়াল বিতরণ করা শুরু করে, এবং সব রুমে দেওয়ার পরে সে 10 নম্বর ফ্লোরের লাস্ট রুম, যেটা ছিল 1086, সেই রুমে যায়। তখন সে শুনতে পায় রোল্যান্ডের বদলে অন্য একটি লোক কথা বলছে, এবং যখন সে বলে যে আমি ফ্রেশ টাওয়াল বিতরণ করার জন্য এসেছি, তখন সেই লোকটি খুব রাগান্বিত কণ্ঠে বলে যে আমার দরকার নেই। মেরি কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে চলে যায়। তারপরের দিন হোটেলের টেক্সটাইল ডিপার্টমেন্ট লক্ষ্য করে যে রুম নাম্বার 1046-এর টেলিফোনটা অফ করা। তো তখন ওখান থেকে একজন লোককে পাঠানো হয় রোল্যান্ডের রুমের সেই টেলিফোনটাকে ঠিক করার জন্য। যখন ওই লোকটা রুমের সামনে যায়, তখন দেখে যে রুমটা বন্ধ করা। তখন সে রুমে যখন লক করে, তখন রোল্যান্ড ঘুমন্ত অবস্থায় দরজাটাকে খুলে দেয়। যদিও বা টেকনিশিয়ান তেমন কিছু না মনে করে তার রুমের টেলিফোনটাকে ঠিক করে দিয়ে যায়। তার কিছুক্ষণ পরে তার আবার লক্ষ্য করে যে
তার রুমের টেলিফোনটা আবার বন্ধ হয়ে রয়েছে। সেই টেকনিশিয়ানকে আবার রোল্যান্ডের রুমে পাঠানো হয় এবং সেখানে দেখে দরজার সাথে ডু নট ডিস্টার্বের কার্ড ঝুলানো। সে তেমন কিছু মনে না করে সেখানে নক করে এবং রোল্যান্ড কিছুক্ষণ পর খুব ধীরে গলায় বলে কাম ইন। তারপরে যখন টেকনিশিয়ান দেখে যে অনেক সময় পেরিয়ে যাওয়ার পরেও রোল্যান্ড বের হচ্ছে না, তখন তার মনে হয় রুমে কোনো না কোনো ঝামেলা অবশ্যই রয়েছে। তার কারণে সে হোটেল ম্যানেজমেন্টের ম্যানেজারকে ডাক দেয় এবং তাকে ডাক দিয়ে এনে রুম খুলে এবং রুম খোলার পর তারা যা দেখে সেটা দেখার মতো ছিল না। তারা দেখে রোল্যান্ড চেয়ারের পরে বসে রয়েছে এবং তার গলার সাথে টেলিফোনের দড়ি পেঁচানো এবং তার বুকে 5 বার ছুরি দিয়ে আঘাত করার দাগ। সারা রুমে রক্তে ছন্নছাড়া অবস্থা। তারা লক্ষ্য করে যে রোল্যান্ড এখনও শ্বাস নিচ্ছে। তারা খুব দ্রুত করে পাশের একটা হসপিটালে রোল্যান্ডকে ভর্তি করে এবং যখন তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় ডক্টর তাকে জিজ্ঞেস করে তার এমন অবস্থা কে করেছে এবং রোল্যান্ড বলে শুধু যে সে বাথরুমে পড়ে গিয়েছিল এবং তখনই সে জ্ঞান হারায় এবং পুলিশ তার রুমটাকে ইনভেস্টিগেট করা শুরু করে। বাট একটা পয়েন্ট বা তোমরা এটাকেই বলতে পারো মিস্টিরিয়াস, যে যখন তারা রুম ইনভেস্টিগেট করা শুরু করে তারা রুম থেকে একটা কোট, ড্রেস বা শার্ট, পরনীয় যাবতীয় কিচ্ছু পায়নি, একটা শু পর্যন্ত পায়নি, একটা জিনিসও ছিল না এবং তার রুম থেকে একটা আইডেন্টিটি কার্ডও পাওয়া যায়নি যেটা দিয়ে তারা আইডেন্টিফাই করবে যে রোল্যান্ড আসলে কে। এটা দেখার পরে পুলিশ হোটেলের স্টাফদেরকে জিজ্ঞেস করে যে তারা কাউকে আসা যাওয়া করতে দেখেছে কিনা, বা স্টাফদের সবার একই মতামত, তারা কখনো রোল্যান্ডের বাসায় বা হোটেলে কোনো লোককে যাতায়াত করতে দেখেনি এবং তারা কোনো কিছুই দেখেনি যেটা সন্দেহজনক। বাট মেরি বলেছিল পুলিশদেরকে যে রোল্যান্ডকে এসে কথা বলতে শুনেছে ডন নামের একটা লোকের সাথে এবং সে শুনতো যে এই লোকটার সাথে রোল্যান্ড প্রায় কথা বলতো। এখন পুলিশ শুধুমাত্র অপেক্ষা করছিল রোল্যান্ডের জ্ঞান ফেরার জন্য, কিন্তু কথা এটাই ছিল যে 4ই জানুয়ারি রোল্যান্ড মারা যায়। যত দিন যাচ্ছিল বিষয়টা আরও বেশি জটলা পাকাচ্ছিল। পুলিশ কোনোভাবেই জানতে পারছিল না যে রোল্যান্ড আসলে কে ছিল। তার উপর দিয়ে হোটেল থেকে কিছুই পাওয়া যায়নি। তারপরে পুলিশ আর কোনো কিছু না পেয়ে রোল্যান্ডকে খবরের কাগজে ছাপায়, তার মৃত্যুর পুরো ডিটেলসটা বলা হয়। কারণটা ছিল জানি রোল্যান্ডের ফ্যামিলি এটা দেখে এবং তাদের সাথে যোগাযোগ করে, কিন্তু কথা এটাই ছিল কেউ তাদের সাথে কখনো যোগাযোগ করেনি। তারপরে রোল্যান্ডের বডিটাকে মর্গে পাঠানো হয়। আর তোমরা এটা জানলে অবাক হবা যে রোল্যান্ডের বডিটা যখন মর্গে পাঠানো হয় কেউ $32 মর্গে পাঠিয়েছিল, জানি রোল্যান্ডের বডিটাকে সসম্মানে দাফন কাফন করা হয়। এটা শোনার পরে পুলিশ চেষ্টা করে ওই ব্যক্তিটিকে খুঁজে বের করার, কে সে $32 পাঠিয়েছিল, কিন্তু পুলিশ এবারও হতাশ হয়। তারা জানতে পারে না এই ব্যক্তিটা কে ছিল। রোল্যান্ড মারা যায়, দিন পেরোতে থাকে। প্রায় 1.5 বছর পর পুলিশের কাছে একটি ফোন আসে। কলটি এতটাই মিস্টেরিয়াস ছিল যে রুম নাম্বার 1046-এর কেসটা আবার চালু করা হয়। ফোনটা একজন মহিলা করেছিল এবং তিনি জানান সে রোল্যান্ডের মা, আর তার আসল নাম রোল্যান্ড নয়, তার আসল নাম অ্যাডামাসিক। এবং মহিলাটি আরও বলে রোল্যান্ডের সংযোগ ছিল আমেরিকা শহর বার্মিংহামের সাথে এবং সে আরও বলে 1934 সালে রোল্যান্ড নাকি বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল, তারপর সে ক্যালিফোর্নিয়ায় যেয়ে থাকছিল। এবং রোল্যান্ডের মা বলে একজন লোক নাকি তাকে ফোন করেছিল এবং বলেছিল রোল্যান্ড নাকি ইজিপ্টে থাকে এবং একজন ধনী মেয়েকে বিয়ে করে নিয়েছিল, আর সেটা বলে রোল্যান্ডই নাকি তাকে এই কথাগুলো বলতে বলেছিল। এই কথাগুলো শোনার পরে পুলিশ আরও বেশি কনফিউজ হয়ে যেতে থাকে কেসটা নিয়ে এবং এই কেসটাও আরও কনফিউজিং হতে থাকে। কেসটা এখনও মিস্টেরিয়াস, কেউ জানে না যে ডন নামক ব্যক্তিটি কে ছিল বা রোল্যান্ডের আসল পরিচয় কী ছিল। সেই মহিলাটাকে আসলেই তার মা ছিল বা কিছু একটা, আসলে কি সে ইজিপ্টে থাকতো নাকি সেটা আজ পর্যন্ত কেউ জানে না। রোল্যান্ডকে খুনই বা কে করেছিল কিংবা রোল্যান্ডই নিজেকে খুন করেছিল, বিষয়টা স্টিল কনফিউজিং। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি তোমাদের ভালো লাগছে। আর আমি অনেক দিন ভয়েস দিই না, দ্যাটস ওয়াই আমি ভয়েস দিতে প্রবলেম হইতেছে। আমি এই ভিডিওটার হাফ ভয়েস দিয়ে রেখে দিয়েছিলাম, হঠাৎ করে অনেক দিন পর ভয়েস দিলাম, ভয়েস ভালো আসে নাই। সো আই হোপ ইউ উইল ম্যানেজ ইট। আবার কিছুদিন পর দেখা করবো, আশা করি এরকমের লং ব্রেক আমি আর নিব না।